আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকায় ভোর থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছে ঘর থেকে বের হওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ঢাকায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল বৃষ্টি একটু কমে আসতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টি কমলেও আষাঢ়ের শেষ কয়েকদিন দেশ জুড়ে কম বেশি বৃষ্টি থাকবে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি। ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার অলিগলি, এমনকি প্রধান প্রধান সড়কগুলো। মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি, বিজয় সরণি, জিগাতলা, গ্রিন রোড, পান্থপথ, মিরপুর সহ পুরান ঢাকার বিভিন্ন অলিগলি তলিয়েছে বৃষ্টির পানিতে। হাজারীবাগ, মোহাম্মদপুরেও জমেছে পানি, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন এলাকায় পানি জমায় অসহনীয় দুর্ভোগে পড়েছে মানুষজন। দুর্ভোগ সঙ্গী করে প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন অনেকে। সাপ্তাহিক ছুটির দিনে ঘরের বাইরে বের হওয়া মানুষের সংখ্যা কম হলেও দুর্ভোগটা ছিল সীমাহীন। বৃষ্টিতে ভিজে পড়ে হলেও যাইতে হবে অফিসে। এখন ওই ইসেই বের হয়ে গেছি বাসা থেকে, কিছু তো করার নেই ভাই, কর্মস্থলে তো যেতেই হবে। হাঁটু আমান পানির জন্য কিছু করা যায় না, এই আর কি করবো। গরিব মানুষ বাইরে কাজ করে খাইতে হইব। বাজে অবস্থা হবে সেটা আমরা আন্দাজ করতে পারি না। বাসা থেকে বের হয়ে দেন দেখলাম যে এত কিছু, বাসার সামনেই এই হাঁটুর ওপর পর্যন্ত পানি, আর পুরো রাস্তা পানিতে ভরা। আমাদের চাকরি করিতে ওই জন্য বৃষ্টিতে বেরোতে হয়েছে। আর আমাদের এখানে পানি এতটুক, বাসার নিচে পানি এতটুক, আমরা রিক্সা নিয়েছি, রিক্সা নিচে এতটুকু আসি, রিক্সা আর আসে না। যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা নিয়ে চলতে দেখা গেছে যানবাহন। বেশ কয়েকটি যানবাহন নষ্টও হয়েছে। রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, আমি পূর্বেই বলেছি যে অ্যাক্টিভ মৌসুম অর্থাৎ মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে স্বভাবতই আমাদের দেশে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ে এবং এই ধারাটা আজকে পর্যন্ত অব্যাহত থাকবে। কাল থেকে অঞ্চলভেদে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, যাচ্ছি তার কাছে। মইদুল, প্রচুর বৃষ্টিতে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি কি? জলাবদ্ধতার যে সর্বশেষ পরিস্থিতি সেটা আমি যে ধানমন্ডির 27 অবস্থান করছে সেই জায়গাটার চারপাশে অবস্থা দেখেই বুঝতে পারছেন কতটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং আপনার সকাল 10:30টার পরে কিন্তু তেমন মুষলধার বৃষ্টি হয়নি, কিন্তু সেই থেকে কিন্তু জলাবদ্ধতা এখনও আছে, আমরা দেখতে পেয়েছি। এবং এই যে 27 নম্বর মোড়, যে এখানে দেখতে পাচ্ছে যে কয়েকটি বাস এখনও যে ইঞ্জিন বন্ধ হয়ে অনেকটা বিকল হয়ে এখানে পড়ে আছে। শুধু বাস না, এবং ব্যক্তিগত পরিবহন, অনেক মোটরসাইকেল, সিএনজি সহ আরও অনেক যানবাহন এখানে পড়ে আছে। এবং একটা চারপাশে একটা জটলা তৈরি হয়ে আছে যানবাহনের, এবং যানজটে বলা যেতে পারে যে জলাবদ্ধতার কারণে এখানে যানজট তৈরি হয়ে আছে। এবং এখানে মানুষজন যে চলাফেরা করছে সেটাও অনেকটা দেখা যাচ্ছে যে একজনের পিঠে চড়ে আরেকজনের জায়গাটা পার হচ্ছে, বা রিক্সায়, এবং কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে রিক্সায় পার হচ্ছে। বা সার্বিকভাবে বলতে গেলে যে এখানে একটা যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেটা আসলে কখন নাগাদ শেষ হবে এখনো বলা যাচ্ছে না। কারণ এই জায়গাটা আসলে দীর্ঘদিন ধরে এইরকম সমস্যার সৃষ্টি হয় যখন একটু ভারী বৃষ্টিপাত হয়। আমরা সেরকম দেখতে পেরেছি শুধুমাত্র এই ধানমন্ডির 27 না, এর আগে আমরা দেখেছি যে ঝিকাতলা মোড়ে, গ্রিন রোড এবং ধানমন্ডি অন্যান্য জায়গায় এবং লালমাটিয়ার ভেতরে আমরা দেখেছি যে অনেক জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং মানুষজন আসলে চলাফেরা করতে পারছেন। তবে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মানুষের কিছুটা মানুষ যেহেতু রাস্তাঘাটে একটু কম বেরোচ্ছে, সেই কারণে একটু কম ভোগান্তি হচ্ছে। কিন্তু অন্যান্য দিনগুলোতে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কি অবস্থা দাঁড়াতে পারে সেটা আপনি চিন্তা করলে বোঝা যাবে। এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে, এবং এটা কিন্তু আসলে যে এখন বর্ষাকাল, এটা আরও
এই বর্ষাকালটা আসলে সবসময় বৃষ্টি মানে হবে আর কি, এবং আবহাওয়া জানিয়েছে যে আগামীকাল থেকে কমলেও আসলে বর্ষা যতদিন থাকবে ততদিন এরকম বৃষ্টি হবে, এবং এরকম জলাবদ্ধতাও আসলে বৃষ্টি হলে তৈরি হয় আমরা রাজধানীতে দেখেছি। এবং মানুষের সার্বিকভাবে চলাফেরার যে ভোগান্তি তৈরি হচ্ছে সেটা আসলে এই দুর্ভোগ কবে নাগাদ শেষ হবে আসলে এটাও বলা মুশকিল। তো ওই ছিল জলাবদ্ধতার অবস্থা। বাবু, জানছিলাম জলাবদ্ধতার খবর। বাজারে এবার বাড়ছে চালের দাম। মিনিকেট, নাজির সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। বিক্রেতারা বলছেন ধানের মূল্য বৃদ্ধির অজুহাতে হঠাৎই চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। অন্যদিকে পেঁয়াজের দামও চড়া, কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দামও বাড়তি। হাসানুল শাওনের রিপোর্ট। ছুটির দিনের সকালে টানা বৃষ্টিপাতে রাজধানীর অনেক বাজারের চিত্রই ছিল এমন। অলিগলিতে জলাবদ্ধতায় বেশ ভোগান্তি নিয়ে বাজার সারতে হয় ক্রেতাদের। তবে চালের বাজারে এসে বাড়তি দাম শুনে ক্রেতাদের ভোগান্তি রূপ নেয় হতাশায়। কারণ সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দামই কেজিতে 3 থেকে 4 টাকা বাড়তি। বাজারে এখন মিনিকেট বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়, আর 28-এর কেজি 54 থেকে 55 টাকা। 28 চালটা 52-53 টাকা করে নেই, কিন্তু আজকে দামটা একটু মানে বেড়ে গেছে। ক্রয় ক্ষমতা বাইরে, কষ্ট করে এলো কিনে খায় আর কি, আর কিছু তো করার নাই। বিক্রেতারা বলছেন বড় বড় কোম্পানি আর মিলগুলো নানা অজুহাতে হঠাৎই চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। দেশে তো পর্যাপ্ত ধান আছে, চাউল আছে, কিন্তু বাড়ে কেন? কোম্পানিরা বাড়ায়। কিছু কিছু মিলারদের কারণে, যেমন বড় বড় ব্যবসাদার চেন্ডের কারণে কিন্তু কি বাজারটা নিয়ন্ত্রণ আসতেছে না। ধান ওনারা বলতেছে ধানের দাম বেশি, এই জন্য বাজার বেশি। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের দামও বাড়তি। দেশি পেঁয়াজের কেজি এখন 120 টাকায় ঠেকেছে। সাধারণ মানুষের জীবন তো শেষ। পেঁয়াজের কেজি 120 টাকা হয়ে গেছে আজকে। পাইকারি বাজারে ক্রাইসিস আছে, মানে মাল কম, লোক বেশি। 112 থেকে 14 টাকা পাইকারি বাজারে চলে। আমরা বেশি দেওয়া হইতেছে, পাল্লা হইতেছে 580 টাকা, খুচরো নিলে বেচে 120 টাকা। বৃষ্টির অজুহাতে বাজারে বাড়তি সব ধরনের সবজির দাম। কাকরোলের কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়, আর বেগুন সহ অনেক সবজির দামই 80 টাকার উপরে। বাজার তো পানিয়ে তলায় গেছে, সবজির দাম একটু বেশি। আকাশ একদম বলার বাইরে দাম জিজ্ঞাসা, দেখা যাক কোথায় কম হলে সেখান থেকে কেনার চেষ্টা করব। এছাড়া বাড়তি কাঁচামরিচের দামও কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে কুষ্টিয়া ও নওগাঁয়েও বেড়েছে সব ধরনের চালের দাম। সরু থেকে মোটা চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। বাসমতি চাল কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিকেরা বলছেন ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এমনিতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এর মধ্যে হঠাৎ চালের দাম বাড়ায় ক্ষুব্ধ তারা। কুষ্টিয়ার বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। মিনিকেট চাল কেজি প্রতি 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 67 টাকায়, কাজলতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা, আর মোটা 28 চাল 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। সরকার যেটা চাচ্ছে সেটা মিল মালিকরা মানছে না, এই কারণেই যে সরকারকে তারা তোয়াক্কা করে না। 2 টাকা থেকে 3 টাকা বাড়ছে, বিশেষ করে বাসমতিগুলো বেশি বাড়ছে, আর কাজলতাগুলো বেশি বাড়ছে। মিল মালিকরা বলছেন ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। কৃষকের ধানের বাজার যদি বৃদ্ধি থাকে, আপনি চাউল তো কম দামে খাওয়াতে পারবেন না। মিল মালিকদের তো আর কোনো কায়দা ক্যাপাসিটি নাই যে বেশি দামে ধান কিনে কম দামে চাউল বিক্রি করব। এটা কি কখনো সম্ভব? এদিকে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চাল কেজি প্রতি 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। আগে আমরা কাটারি চাল কিনতাম 60 টাকা 62 টাকা কেজি, আজকে কিনলাম 65 টাকা কেজি। কেজিতে মোটামুটি 3 টাকা করে বাড়ছে। দাম বেড়ে গেছে, এই রকম হলে তো আমরা সাধারণ জনগণ চলতে পারবো না। দাম বৃদ্ধির জন্য মিল মালিক ও আড়তদারদের অতিরিক্ত মজুদকে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। গত সপ্তাহে যে সম্পা কাটারি চালের দাম ছিল 60 টাকা থেকে 62 টাকা, কিন্তু এখন সেই চালটা এখন বিক্রি হচ্ছে 68-70 টাকা। ধানের দাম মন প্রতি 1-150 টাকা বৃদ্ধি পেয়েছে। এটি একটি কারণ, পাশাপাশি আপনার বৈরী আবহাওয়ার কারণে চাউলের উৎপাদন কিছুটা হ্রাস পাচ্ছে।
দ্রুত চালের বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সাথে কোটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। 7 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন। আদালতের মাধ্যমে নয়, কোটা সংস্কার হতে হবে নির্বাহী বিভাগ থেকে, এমন দাবি করেন আন্দোলনকারীরা। এই আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা করেছে এমন অভিযোগ শুক্রবার বিকেল 4টায় সারা দেশে একযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলন। এদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা হলে বরদাস্ত করা হবে না। আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে, তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব কেউ বাধাগ্রস্ত করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের জনগণের অসুবিধাজনক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। বলেন, যারা স্বাধীনতার বিরোধী, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, সেই প্রেতাত্মারাও কোটা সংস্কার আন্দোলনে নেমে ষড়যন্ত্রে লিপ্ত। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত তীব্র হয়ে ওঠায় নতুন করে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, বিজিপির 139 সদস্য টেকনাফে আশ্রয় নিয়েছেন। সীমান্তের বিভিন্ন দুর্গম পয়েন্ট দিয়ে বিজিপির সদস্যরা সীমান্ত অতিক্রম করেছেন। গত বুধ ও বৃহস্পতিবার টেকনাফের সাবরাং, নাজিরপাড়া, শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বিজিপির সদস্যরা বাংলাদেশে প্রবেশ করেন। পরে অস্ত্র ও গোলা বারুদ জমা দিয়ে তারা বিজিবি ও কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পালিয়ে এসে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের টেকনাফ কক্সবাজার সড়কের দমদমিয়া এলাকার একটি বহুতল ভবনে রাখা হয়েছে বলে জানা গেছে। আষাঢ়ের ঝুম বৃষ্টিতে ডুবল খুলনা শহর ও আশপাশের এলাকা। অধিকাংশ রাস্তা ও নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় চরম বিপাকে নগরবাসী। ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি এক নাগারে সকাল 10টা পর্যন্ত অব্যাহত থাকে। এতে ব্যাপক জলজট সৃষ্টি হয়েছে নগরীর রয়্যাল মোড়, নতুন রাস্তা, ফুলবাড়ি গেট, টুটপাড়া, রেলগেট, মহেশ্বর পাশা, দৌলতপুর সহ বেশিরভাগ এলাকায়। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, ময়ূর নদ সহ 7টি খাল পুনঃখনন ও ড্রেন সংস্কার কাজ দীর্ঘদিন ধরে চলছে। তবুও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভারী বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে নগরীর বেশিরভাগ সড়ক ও নিচু এলাকা। সকাল 6টা থেকে 3 ঘন্টায় খুলনায় 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতে নদ নদীর পানি বাড়ায় জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে তলিয়ে যাচ্ছে নিচু এলাকা। বাসাবাড়ি থেকে পুনরায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন দুর্গতরা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। জামালপুরের চিত্র এটি। বৃষ্টিপাত না হওয়ায় যমুনাসহ অন্যান্য নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়। পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঘরে ফিরতে শুরু করেন বন্যা দুর্গতরা। কিন্তু বৃহস্পতিবার থেকে বৃষ্টি হয় পুনরায় বাড়ছে নদ নদীর পানি। নতুন করে তলিয়ে যাচ্ছে নিচু এলাকা। বাড়ি ফেরা মানুষগুলো আবারও ঠাঁই নিচ্ছেন আশ্রয়কেন্দ্রে। জেলার দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 50টি ইউনিয়নের মানুষ পানিবন্দী।
বানের পানিতে ভাসছে কুড়িগ্রামের 16টি নদ নদীর তীরে অবস্থিত 4 শতাধিক চরের মানুষ। বন্যা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় চরম দুর্ভোগে বানভাসীরা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। অন্য জায়গায় যে উঁচু বাড়িতে আসিলাম, এখন আবার পানিটা একটু একটু করে কমতেছে, কমার পরে কালকে আবার আছি। আমাদের বাড়ি ঘর তো মনে কর যে ভাঙ্গা চিরা গেছে। কি করবা, অমনি থাকি, এক সপ্তাহ ধরে যাতে হোক, কি কষ্ট, এই যে বাচ্চা না, কি কষ্ট হতে পারে। বৃষ্টির কারণে গাইবান্ধায় আবারও বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি, ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 165টি চরাঞ্চল এবং নদী তীরবর্তী অঞ্চলের বসবাসকারী মানুষের দুর্ভোগ বেড়েছে। টানা বর্ষণ ও ঢলে সিরাজগঞ্জে যমুনাসহ অভ্যন্তরীণ নদ নদীর পানি বাড়ছে হু হু করে। নদ নদী তীরবর্তী ও চরাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বসতবাড়িতে ফিরতে পারছেন না বন্যা দুর্গতরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।